নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, বিবাহিত জীবন আর বিবাহের আগ মুহূর্ত জায়গা, অর্থাৎ বিবাহের আগে এবং বিবাহের পরে জীবনযাত্রার মান কিন্তু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ বিবাহের আগে হয়তো আপনি সেই জাতক বা সেই জাতিকাকে যথেষ্ট পছন্দ করতেন, জানতেন, এবং সেক্ষেত্রে আপনাদের মধ্যে দুজনের মধ্যে সুসম্পর্কের জায়গা থাকলেও থাকতে পারে বা পরবর্তীতে নাও থাকতে পারে। এটার কানেকশনগুলো সবটাই কিন্তু ওলট পালট করে দেয় যদি আপনার জন্মছকের নির্দিষ্ট ভাবগত জায়গার কানেকশন যদি কোনো রকমের ড্যামেজ থাকে, মানে অশুভ কানেকশন থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু বিচার রয়েছে, যেটা কখনো কখনো দেখা গেল যে কোনো জাতক বা কোনো জাতিকার মধ্যে মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে পরবর্তীতে তার বিবাহের যোগ রয়েছে, অর্থাৎ দ্বিবিবাহ বা তিন বিবাহের যোগ রয়েছে, অনেক জাতক জাতিকার আছে। আবার কারোর ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু অশুভ যোগ রয়েছে যার কারণে সেই জাতক জাতিকার বিবাহের পরে তাদের দুজনের মধ্যে একটা বিশাল রকমের মনোমালিন্য তৈরি হবে, তার কারণে আর্থিক অবস্থার অনটন তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু আপনাদের জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে যেটা মেন বিচার হয়, একটা বিচার করতে হয় যেটা বিগত দিনে অতটা ছিল না। কারণ বিগত দিনের লাইফস্টাইলের সঙ্গে বর্তমানের লাইফস্টাইলের অনেক পরিবর্তন হয়েছে। এবং এই লাইফস্টাইলে আপনি যদি আপনার বিবাহিত জীবনের কিছু কিছু সমস্যা সেটা যদি আগের থেকে তার সঠিক গাইডলাইন নিতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের অনেক কিছু ভাবগত জায়গা ভালো হবে। সেই জন্য তার জন্য রয়েছে বিবাহ আগ মুহূর্তে জটক বিচার। এই জটক বিচার দুটো জন্মছকের কানেকশনকে কানেক্ট করে। আপনি আপনার যার সঙ্গে বিবাহ হবে তার জন্মছক এবং আপনার জন্মছক কিভাবে কানেক্ট করছে, এবং সেটাকে টোটাল যে পয়েন্ট রয়েছে 36 পয়েন্ট, এবং এই 36 পয়েন্টের মধ্যে আপনাদের দুজনের বিচার করে কত পয়েন্ট আসছে সেটাইকেই আপনার আগামী দিনের জটক বিচারের ফলাফল বলা হয়। এবং এই যে 36 পয়েন্টের মধ্যে কারোর ক্ষেত্রে মিনিমাম, অর্থাৎ বিবাহের উপযুক্ত যদি বলতে হয় জ্যোতিষশাস্ত্র মতে, তাহলে 18 পয়েন্টের মিল থাকতে হবে। 18 পয়েন্টের কম হলে সেক্ষেত্রে কোনো অর্থাৎ কোনো জ্যোতিষী আপনাদের বিবাহের মত দেবে না। কারণ এটা বলা হচ্ছে 18 পয়েন্টের মিল না হলে পরবর্তীতে বিবাহিত জীবনে বহু রকমের সমস্যা তৈরি হয়। আবার এটাও ঠিক যে দেখা গেলো যে 36 পয়েন্টের মধ্যে 34 পয়েন্টের মিল আছে, কিন্তু সপ্তম ভাব ড্যামেজ হয়ে আছে, বা দেখা গেলো যে মাঙ্গলিক দোষ অষ্টম মাঙ্গলিক হয়ে আছে, সপ্তম মাঙ্গলিক হয়ে আছে, বা দ্বিতীয় ভাব পীড়িত রয়েছে কারোর জন্মছকে, কারোর ক্ষেত্রে চতুর্থ ভাব পীড়িত রয়েছে, কারোর ক্ষেত্রে দ্বাদশ ভাব পীড়িত রয়েছে, এবং তার কারণে কিন্তু এদের বিবাহিত জীবনে চরম অশান্তি তৈরি হয়। কখনো তৃতীয় ব্যক্তিও কিন্তু তাদের সম্পর্কের মধ্যে অবস্থান করে যায়। তাহলে এগুলো কিন্তু কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য বলবো জটক বিচার যেমন করা হবে, তার সঙ্গে সঙ্গে দুটো চার্টের কম্বিনেশন কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে দুটো চার্টকে কিভাবে আগামী দিনে তারা ফলপ্রসূ লাভ করতে পারে বিবাহের পরবর্তীতে, সেটাও কিন্তু বিচার্য বিষয়। কারণ বিবাহের পরে অনেক সময় দেখা যায় যে জাতক, অর্থাৎ সেই ছেলেটা হঠাৎ করে তার কর্মক্ষেত্রে কর্মচ্যুত হয়ে যায় বা আর্থিক অনটন তৈরি হয়ে যায়। কারণ একজনের কানেকশন আর একজনের বিবাহ, মানে আপনি যখন বিবাহের জন্য যে প্রস্তুতিগুলো নেবেন, যে প্রসেসগুলো রয়েছে, সেখানে দেখবেন যে নাম গোত্র দিয়ে একটা আর এক জায়গায় তার গোত্র পরিবর্তন করা হয়। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কন্যা দান করে সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু মানে সেটা কন্যা দান করা হয়, এবং সেক্ষেত্রে গোত্রের মাধ্যমে গোত্র পরিবর্তন হয়ে যায়। সেই জন্য এটা জানবেন যে বিবাহ নামক যে অনুষ্ঠানটা রয়েছে, সেখানে কিন্তু একটা জাতকের আর একটা জাতিকার সেক্ষেত্রে তাদের সুপ্রভাব কুপ্রভাব সেটা একজনের সঙ্গে আর একজনের মধ্যে প্রভাবিত হয়।
অর্থাৎ যে মেয়ের সঙ্গে বিবাহ হচ্ছে বা যে ছেলের সঙ্গে বিবাহ হচ্ছে তার ক্ষেত্রে কোনো অশুভ যোগ আছে কিনা, কোনো অশুভ প্রভাব রয়েছে কিনা, কোনো অশুভ বা কোনো নেগেটিভিটির মধ্যে দিয়ে সে যাচ্ছে কিনা, সেটা কিন্তু বিচার্য বিষয়। না হলে সেই অশুভ যোগটা সেই ছেলে বা সেই মেয়ের মধ্যে অপোজিট যিনি থাকবেন তার মধ্যে প্রভাবিত হবে, এবং তার কারণে অনেক সময় দেখা যায় যে একটা জাতক জাতিকার বিবাহের পরে হঠাৎ করে শারীরিক সমস্যা হয়ে গেল, হঠাৎ করে আর্থিক অবস্থা তৈরি হয়ে গেল, হঠাৎ করে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেল, হঠাৎ করে মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, হঠাৎ করে পরিবারের সকলের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট ছিল সেটা পুরো নষ্ট হয়ে গেল। তাহলে এগুলো কিন্তু তৈরি হবে আপনার এই জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে। সেই জন্য বলা হয় যে যেমন ডাক্তারি পরিভাষায় যেটা সায়েন্স বলছে যে অবশ্যই তার নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার পরবর্তীতে বিবাহের উপযুক্ত কিনা সেটা বিচার করা হয়, এবং জ্যোতিষশাস্ত্রও বলছে কিছু নেগেটিভিটির জায়গা রয়েছে যেটা পরবর্তীতে দেখা গেলো অনেক জন্মছকের কানেকশন দেখা যায় পূর্ব জন্মের কর্মফল ভোগ করছে, পূর্ব জন্মের দেখা গেলো দুজনের মধ্যে একটা ভালো মিল ছিল, সেই জন্ম কানেকশন অনুযায়ী আবার পুরো পরবর্তী জন্মে সে এই মানব জন্ম গ্রহণ করে আবার সেক্ষেত্রে বিবাহের জায়গায় একই জায়গায় তারা অবস্থান করছে। তাহলে এইগুলোও কিন্তু রয়েছে, যেটাকে বলা হয় জটুক বিচার, এবং সেটা রাজজটুক বলা হয়। আবার বলা হয় পূর্ব জন্মের এদের একসময় মিল ছিল, সেই মিলের কানেকশন অনুযায়ী আবার পরবর্তী জন্মে তারা একই জায়গায় অবস্থান করছে। এবং এই যে 8টা অর্থাৎ অষ্টকূটের বিচার, যে অষ্টকূটের বিচারে বলা হয় 36টা পয়েন্ট থাকে, যেটাকে জটুক বিচার বলা হয়। তাহলে এই অষ্টকূটের বিচারের মধ্যে বর্ণকূট রয়েছে, বৈশ্যকূট রয়েছে, তারাকূট রয়েছে, জনিকূট রয়েছে, গ্রহ মৈত্রীকূট রয়েছে, গণকূট রয়েছে, যেটা বহুল প্রচলিত গণ, নরগণ, রাক্ষসগণ, দেবারিগণ বা দেবগণ, অর্থাৎ নরগণ, রাক্ষসগণ বা দেবারিগণ, বা তার সঙ্গে সঙ্গে কি রয়েছে না দেবগণ, অর্থাৎ যেটা রাক্ষসগণ সেটাই দেবারিগণ, আর এদিকে রয়েছে নরগণ, ওদিকে রয়েছে দেবগণ। তাহলে এই তিনটে গণকে কানেক্ট করছে, একজনের সঙ্গে আরেকজনের কি ডিফারেন্স কি রয়েছে আগে বহু এপিসোডে আলোচনা করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব রাশিকূটের বিচার, খুব খুব গুরুত্বপূর্ণ, যেটাতে 7 পয়েন্ট থাকে। এই রাশিকূটের বিচার, রাশিকূট হচ্ছে পারস্পরিক যোগ্যতাকে ইন্ডিকেশন করে। এই যোগ্যতার জায়গায় বর্তমান, অর্থাৎ দেখবেন যে বর্তমানে প্রত্যেকেই কর্মের মধ্যে যুক্ত রয়েছে, প্রত্যেক মানুষ তাদের নিজস্ব কর্মদক্ষতা, নিজস্ব যোগ্যতা বলে তারা নিজের জায়গায় অবস্থান করছে। কেউ কোনোভাবে কোনো কিছু ছাড়তে অপছন্দ, অর্থাৎ কেউ কোনো কিছু ছাড়তে চায় না। মেয়ে এবং ছেলে উভয়ে সমতালে তারা কিন্তু এগিয়ে চলছে, এবং এখানে এই যোগ্যতার জায়গায় কোনো রকমের ডিস্টার্ব হলে, অর্থাৎ যেটা রাশিকূটের কানেকশন বলা হয়, এবং এই রাশিকূটের কানেকশন অনুযায়ী দুজনের মধ্যে যদি সেটার পয়েন্ট কোনো রকমে ফেল করে যায়, তাহলে পরবর্তী জীবনে কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে মানসিক দিক দিয়ে বিচ্ছিন্নভাবে চলবে, মানসিক স্থিরতা থাকবে না, দুজনের মধ্যে একটা ইগো তৈরি হবে, কোনো সময় কোনো না কোনো মানুষ একটা ডিপ্রেশনে তৈরি হয়ে যায়। সেই জাতক বা জাতিকা বা বর বা কনে তার কোনোটার মধ্যে এই কানেকশন যদি কোনো অ্যাডজাস্টমেন্টের জায়গা না থাকে, তাহলে একটা সময় গিয়ে তার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়, একটা সময় গিয়ে কোনো সুইসাইড প্রবণতা তৈরি হয়, কোনো ক্ষেত্রে দেখা গেল যে বিবাহ বহির্ভূত সম্পর্কে তৈরি হয়, কখনো কখনো ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কানেকশন, এবং সেটা আপনাদের জন্মছকের কানেকশন অনুযায়ী সেটা আছে কিনা অবশ্যই দেখে নেওয়া বাঞ্ছনীয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই রাশিকূটের বিচার অবশ্যই যেটা পারস্পরিক যোগ্যতা, মনের মিল, রাশি অর্থাৎ আপনার জন্মছকের চন্দ্র যেখানে গিয়ে অবস্থান করছে সেটা আপনার রাশি, এবং এই রাশির সঙ্গে তার রাশির, দেখবেন যাদের পূর্ব জন্মের মিল রয়েছে তাদের দেখবেন রাশি একই থাকে, পূর্ব জন্মের মিল যাদের থাকে তাদের দেখবেন যে আপনার যে রাশি তার ঠিক সমসপ্তমে তার রাশি থাকে। এইগুলো পূর্বজন্মের কানেকশন, সেটা সেই জন্মের সেই সময় পর্যন্ত
সেই স্থান কাল পাত্র বিশেষ আপনার সঙ্গে তার সম্পর্ক ছিল, পরবর্তী জন্মের সেখান থেকে অর্থাৎ সেই জন্মের একটা নির্দিষ্ট সময়কাল পরে সেটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আবার এই জন্মের তাদের মধ্যে মিল হয়েছে। তাহলে এই কানেকশন আপনার ক্ষেত্রে সমস্যা দেয় বা কখনো কখনো ভালো জায়গা দেয়। তাই এই রাশিকোটের কিছু কিছু বিষয় বলবো যে কোন রাশির সঙ্গে কোন রাশির মিল হলে সেটা শুভ হয়, কোন রাশির মিলে অশুভ তৈরি হয়। এটা খুব ইম্পর্টেন্ট, যাদের যাদের রয়েছে মিলিয়ে দেখে নিন। প্রথম অবস্থায় বলি মেষ রাশি, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা বা পাত্র পাত্রী বলতে পারেন ক্ষেত্রে অশুভ হলো, অর্থাৎ যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে অশুভ রাশি হচ্ছে কন্যা রাশি আর বৃশ্চিক রাশি। এটা হচ্ছে রাশির সাপেক্ষে ষষ্ঠ, রাশির সাপেক্ষে অষ্টম, এরা হচ্ছে অশুভ। এবং এই রাশির জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ হলে তাদের বিবাহিত জীবন চরম অশান্তির জায়গা তৈরি হয়ে যায়। দুজনের মধ্যে কোনো মিল থাকে না, দুজনের কথাবার্তার কোনো মিল না থাকার জন্য, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট না থাকার জন্য চরম অশান্তি তৈরি হয়। কারণ অ্যাডজাস্টমেন্ট এবং দুজনের মধ্যে বোঝাপড়া যেটাকে বলা হয়, সেই বোঝাপড়ায় কিন্তু সম্পর্ককে আগিয়ে নিয়ে যায়। তাহলে সেই জায়গাটা সমস্যা তৈরি হয়ে যায়। বৃষ রাশির যারা জাতক জাতিকা, আর তার সঙ্গে সঙ্গে শুভ কোন কোন রাশি একটু বলে দিই। শুভ রাশি হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মকর রাশি। এগুলো হচ্ছে শুভ রাশি মেষ রাশির জন্য। আর বাকি যেগুলো থাকলো সেগুলো মিডিয়াম রেঞ্জে থাকছে, অর্থাৎ মিডিয়াম, অর্থাৎ মধ্যম মিল দুজনের মধ্যে থাকবে। কিন্তু শত্রু কিন্তু একটা জিনিস জানুন, কন্যা আর হচ্ছে বৃশ্চিক মেষ রাশির জন্য। এবং বৃশ্চিক আর বৃষ রাশির ক্ষেত্রে কি হবে? বৃষ রাশির অশুভ রাশি হলো তুলা রাশি, ধনু রাশি। এদের মধ্যে অ্যাডজাস্ট হবে না, একে অপরের শত্রুতার জায়গা তৈরি হবে। আর শুভ রাশি হলো সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। এরা হচ্ছে শুভ রাশি বৃষ রাশির জন্য। আর অন্যান্য রাশি যেগুলো পড়ে থাকলো সেগুলো হচ্ছে মধ্যম রাশি, সেগুলো খারাপও করে না ভালোও করে না, একটা জায়গায় অবস্থান করে। আর তার সঙ্গে সঙ্গে মিথুন রাশি যারা জাতক জাতিকার রয়েছেন, মিথুন রাশির ক্ষেত্রে কি আছে না, আপনার ক্ষেত্রে অশুভ রাশি যার সঙ্গে বিবাহ হলে বিবাহিত জীবন চরম অবনতি তৈরি হতে পারে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, মকর রাশি। আপনার ক্ষেত্রে অশুভ রাশি। এবং শুভ রাশি হলো কন্যা রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এরা আপনার জীবনের শুভত্ব জায়গা তৈরি করতে পারে, বিবাহের পরে উন্নতি হতে পারে, বিবাহের ক্ষেত্রে ভালো জায়গা আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, এইসব জায়গাগুলো রয়েছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মধ্যম রাশি, যেটা শুভত্ব দিতে পারে না, অশুভত্ব দিতে পারে না, কিন্তু খুব খারাপও দেয় না, খুব ভালোও দেয় না, আবার বলছি। এবং এর সঙ্গে সঙ্গে যাদের ক্ষেত্রে কর্কট রাশি, লিখে নিন, এগুলো আপনাদের খুব প্রয়োজন। এবং বিশেষ করে বাবা মা যারা রয়েছেন, গার্জিয়ান যারা রয়েছেন, তাদের অনেক সময় এগুলো সচরাচর দেখে নেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পঞ্জিকা, বিভিন্ন ক্ষেত্রে যেগুলোর দেখবেন যে কখনো কখনো অ্যাডভার্টাইজমেন্ট করা থাকে, যে পাত্র পাত্রীর যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, সেখানে এই রাশি এই রাশি এই গণ অনেক সময় লেখা থাকে, বা এই রাশির এই গণ, আর কখনো কখনো লগ্নটাও দেওয়া থাকে। সেই ক্ষেত্রে একটা স্টেপ আপনি যদি লেখা থাকে তাহলে আপনি আগিয়ে যেতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ রাশি হচ্ছে ধনু রাশি এবং কুম্ভ রাশি। এদের সঙ্গে বিবাহ দেবেন না, দিলে অশান্তি তৈরি হবে। কখনো কখনো কিন্তু জাতক জাতিকার মধ্যে কেউ সুইসাইড পর্যন্ত করতে পারে, কারণ এটা একটা এমন একটা চরম পরিণতি নিয়ে আসতে পারে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট না থাকার জন্য। আর তার সঙ্গে সঙ্গে শুভ রাশি হচ্ছে কর্কট রাশির জন্য তুলা রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি এবং মেষ রাশি। এরা হচ্ছে শুভ রাশি, এদের সঙ্গে বিবাহ দিলে উন্নতি হবে। আর মাধ্যম যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে বাকি যেগুলো থাকছে। আর এর সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির যারা জাতিকা রয়েছেন, পাত্র পাত্রী রয়েছেন, তাদের ক্ষেত্রে অশুভ রাশি হচ্ছে মকর রাশি এবং মীন রাশি। এই অশুভ রাশি মীন রাশি, মকর রাশি। আর শুভ রাশি হচ্ছে বৃশ্চিক, ধনু, মেষ এবং বৃষ। এই রাশিগুলো শুভ রাশি, এদের সঙ্গে বিবাহ দিলে বিবাহিত জীবন ভালো হবে, আনন্দে থাকতে পারবেন। আর বাকিগুলো মধ্যম রাশিকে কানেক্ট করে। কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অশুভ রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আপনার জীবনের
অশুভত্ব দেয়। মেষ রাশির জাতক জাতিকার যারা রয়েছেন আপনার জীবনে অশুভত্ব জায়গা নিয়ে আসতে পারে। আর বাকি হচ্ছে শুভ যে রাশিগুলো হচ্ছে সেটা তো ধনু রাশি, বৃষ রাশি, এরা হচ্ছে শুভ রাশি আপনার জীবনের। এটা হচ্ছে কন্যা রাশির জন্য বললাম। আর বাকি যেগুলো রয়েছে সবগুলোই আপনার ক্ষেত্রে আপনার জীবনের মধ্যম জায়গা, না খারাপ দেবে না ভালো দেবে, এই জায়গাটা অবস্থান করে। তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের মীন রাশি এবং বৃষ রাশি অশুভ, শুভ রাশি হলো মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি। আর অন্যান্য রাশি যেগুলো রয়েছে সেগুলো মধ্যম রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, খুব ইম্পর্টেন্ট বৃশ্চিক রাশি, কারণ রাশি এখানে চন্দ্র কানেক্ট হওয়া মানে এর মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি থাকে। এরা কিন্তু নিজের ছোট থেকে বড় হওয়াটা খুব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এদের। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অশুভ রাশি হলো মেষ রাশি আর বৃষ রাশি। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশি এবং মিথুন রাশি এদেরকে জীবনের অশুভ রাশি। আর কুম্ভ, মীন, কর্কট এবং সিংহ রাশি এদের ক্ষেত্রে শুভ রাশি। আর বাকি যেটা থাকছে সেটা মধ্যম রাশি। আর ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, পাত্রপাত্রী যারা রয়েছেন, বিবাহের জন্য উপযুক্ত চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আবার বলি, অর্থাৎ ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, ধনু রাশির ক্ষেত্রে বৃষ রাশি আপনার জীবনের সমস্যা আর কর্কট রাশি আপনার জীবনের সমস্যা। এই রাশি আপনার ক্ষেত্রে মিল নেই, অশুভ। বিবাহিত হলে বিবাহিত জীবন চরম অশান্তি, অবনতি তৈরি হবে। আর শুভ রাশি হলো মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি। এটা হচ্ছে ধনু রাশির জন্য শুভ রাশি। আর বাকিগুলো যেগুলো থাকছে পড়ে সেগুলো মধ্যম রাশি হিসাবে ক্যালকুলেট হয়। মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে মিথুন রাশি এবং সিংহ রাশি আপনার জীবনের সমস্যা। এই দুটো রাশি আপনার জীবনে চরম অবনতি নিয়ে আসতে পারে। আর শুভত্ব নিয়ে আসতে পারে যেটা মীন রাশি, মেষ রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি, এরা আপনার জীবনে শুভত্ব নিয়ে আসতে পারে। আর বাকি রাশিগুলো আপনার জীবনের কোনো ভালো বা কোনো খারাপ কিছুই নিয়ে আসবে না। এবং এর সঙ্গে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য অশুভ রাশি হলো কর্কট রাশি, কন্যা রাশি। এটা আপনার জীবনের চরম অবনতি। অর্থাৎ কুম্ভ রাশির জন্য কর্কট রাশি, কন্যা রাশি এই দুটো চরম অশান্তি নিয়ে আসে, কর্কট এবং কন্যা। আর শুভ রাশি হলো বৃষ রাশি, তুলা রাশি, এই দুটো কিন্তু শুভ রাশি। আর বাকিগুলো মধ্যম রাশি হিসেবে ক্যালকুলেট হয়। মীন রাশির জন্য শুভ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি খুব ইম্পর্টেন্ট, কারণ এটা দ্বাদশ রাশি। এদের ক্ষেত্রেও জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়। ছোটবেলা থেকে এরা অনেক সময় মায়ের স্নেহ মমতা কম পায়, মায়ের থেকে অন্যান্য যারা রিলেটিভ থাকে তাদের কাছে বেশি এদের যোগাযোগ, তাদের সঙ্গে বেশি থাকে। তারা বেশিভাবে এই জাতক জাতিকাকে বেশি রকমের যত্ন নেয় ছোটবেলায়। তাই এই দ্বাদশ রাশি মীন রাশির ক্ষেত্রে মেষ রাশি, তুলা রাশি পাত্রপাত্রীরা এটা কিন্তু অবশ্যই কেয়ারফুলি চলবেন। মেষ রাশি এবং তুলা রাশি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সিংহ রাশি, এরা কিন্তু অনেক সময় সমস্যা তৈরি করতে পারে। এগুলো অশুভ রাশি, সেক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে তারপরে স্টেপ নেবেন। আর শুভ রাশি হচ্ছে মীন, কর্কট, কন্যা, বৃশ্চিক এবং ধনু রাশি। মীন, কর্কট, কন্যা এবং বৃশ্চিক, ধনু রাশি এরা হচ্ছে শুভ রাশি। আর বাকি যেগুলো থাকছে সেগুলো কিন্তু শুভ না, অশুভ না, মধ্যম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনাকে কিন্তু খুব খারাপও করবে না। এইগুলোই হচ্ছে মেন রাশিকূটের বিচার, যেটা 7 পয়েন্ট থাকে তারই বিচারের ক্যালকুলেশন। সেই জন্য আপনি যার সঙ্গে বিবাহ করবেন তার রাশিটা অবশ্যই জেনে নেবেন, যে রাশি আপনাকে ক্যালকুলেট করলে পরে আপনাকে আপনার জীবনের শুভত্ব দেবে না অশুভত্ব দেবে। অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকা তারা এই সম্পর্ক তৈরি করে তাদের কেরিয়ার শেষ করে ফেলে দেয়। অনেক জাতক জাতিকা তারা এই সম্পর্ক তৈরি করে তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি
কর্মক্ষেত্র সব নষ্ট করে ফেলে দিয়েছে। অনেক সম্পর্কে আপনার জীবনের অর্থ শেষ পর্যন্ত হয়ে যেতে পারে। আবার অনেক সম্পর্কে আপনার পৈতৃক সম্পত্তি সব নষ্ট করে ফেলতে পারেন। আবার অনেক সম্পর্কে আপনি আপনার জীবনের এমন কিছু নেশায় আসক্ত হয়ে যেতে পারেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আবার এমনও আছে তার ঠিক উল্টোটা, যে এমন কিছু সম্পর্কে আপনার জীবনের, আপনি হয়তো জিরো জায়গায় ছিলেন, সেখান থেকে হিরোতে পৌঁছে যেতে পারেন। আপনি জীবনের সব কিছু পেয়ে গেছেন, আপনার জীবনের একটা চরম জায়গায় আপনি পৌঁছে গেছেন, যেটা অত্যাধিক শুভ জায়গা। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার ক্যালকুলেশন, প্রত্যেকটার কানেকশন। সেজন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটুক বিচার করে বিবাহ করবেন। বর্তমান সমাজ ব্যবস্থা তার অনেক পরিবর্তন হয়েছে। আগের ক্ষেত্রে মেয়েরা দেখতেন যে ছেলেদের ক্ষেত্রে তার কতটা ভালো জায়গা রয়েছে, সেটার উপর ডিপেন্ড করতেন মেয়েরা। এখন কিন্তু তা না, মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়ে সে পথ চলতে শিখেছে, তাদের জীবনের আরো উন্নতির জায়গা নিয়ে যাচ্ছে। সেজন্য এই জায়গাটা কিন্তু আগামী দিনে বিবাহিত জীবনের জন্য একটা বড় রকমের বিচার, বড় রকমের কানেকশন, যেটা আপনার জীবনকে আরো ভালোর দিকে নিয়ে যেতে পারে। আর যদি না হয় তাহলে জানবেন যে চরম অবনতি তৈরি হয়ে যেতে পারে। সেই জন্য বিবাহের আগে অবশ্যই জটুক বিচার করে বিবাহ করুন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা আপনার জীবনে না আসতে পারে, পরবর্তীতে কোনো চরম অশান্তি আপনার জীবনে না আসতে পারে, পরবর্তীতে ডিভোর্সের জায়গায় যাতে না আসতে পারে। এবং তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। বিবাহ পরবর্তী টাইমে এগুলোর যদি ম্যাচ দেখা হলো হয়নি, কিন্তু তার জন্য কিন্তু তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার বলি, এবং তার নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। শুনতে থাকুন সেই সব মানুষগুলো যারা একসময় খুব চরম অশান্তির মধ্যে ছিল, আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো জায়গায় রয়েছে, তাদের মুখ থেকে শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারটা আপনারা নোট ডাউন করে রাখুন। ওই নাম্বারে আপনারা চেম্বারে বুকিং করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নি তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে, যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাই। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একজন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো?
ফট করে দেখে অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়ার সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবে, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে, তার সূত্র ধরে তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে, এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে,
তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। ক্ষেত্রেও কিন্তু তাই জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি, এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। এই ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট।
এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিভাবে পারে? কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।